মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে পুরো বিশ্বেই জ্বালানি সংকট দেখা দিয়েছে, বাদ যায়নি বাংলাদেশও। সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট বর্তমানে নেই এমন বার্তা দেয়া হলেও বাস্তব চিত্র ভিন্ন। বরং জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে হুমড়ি খেয়ে পড়ছে অনেকে। জ্বালানি নিয়ে প্রায় শতভাগ আমদানি নির্ভর দেশ বাংলাদেশ, তাই চিন্তার ভাঁজও বাংলাদেশে বেশি। জ্বালানি সংকটের ফলে রপ্তানি নির্ভর প্রায় প্রতিটি পণ্যের উপরেই প্রভাব পড়েছে। এসব প্রেক্ষাপটে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ও জনজীবনে ইরান যুদ্ধের প্রভাব নিয়ে সেমিনার আয়োজন করে ভয়েস ফর রিফর্ম ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। এ সময় বক্তারা বলেন, জ্বালানি সংকটে বাড়তে পারে দেশের মূল্যস্ফীতি, যার প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেও। আমরা যেভাবে একটা ম্যাক্রো চ্যালেঞ্জ থেকে বের হওয়ার চেষ্টা করছি, এক্সপোর্টটা সেই ম্যাক্রো চ্যালেঞ্জ থেকে বের হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দিন শেষে ডলার রিজার্ভ আর টাকার প্রাইস, মানে টাকার ভ্যালু আপনার সাপ্লাই ডিমান্ডের উপর নির্ভর করবে, ফরেন এক্সচেঞ্জ। কিন্তু আমি যদি সাপ্লাই আমাকে মেনটেন করতে হয়, এক্সপোর্টে আমি ডিসরাপশনে আমি যেতে পারবো না। কিন্তু সেই এক্সপোর্টে এখন ডিসরাপশনের ঝুঁকি সৃষ্টি হয়েছে, এবং এটার সাথে আমাদের এখন যে ওভারঅল এমপ্লয়মেন্ট সিনারিও, কর্মসংস্থান সৃষ্টি করা, সেই জায়গাটাও কিন্তু সরাসরি লিঙ্ক। অলরেডি উই ক্যান সি আবার ইউ যেখানে মেইন ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলো আমার যায় আর 50%-এর উপর যেখানে আমি এক্সপোর্ট করি, ওই মার্কেটটাই একটু আনস্টেবল হয়ে গেছিলো। এখন ইরানের সমস্যার জন্য যেটা হবে, আপনার আবার স্পিড টু মার্কেট নাই। স্পিড টু মার্কেট এখানে একটা বড় ধরনের একটা ঢাকা খাবে। এইখানে আরেকটা যে সমস্যা আছে, আগে এরকম সিচুয়েশনে আমরা কী করতাম, আমরা এয়ারফেড করতাম। এয়ারফেটেরও দাম বেড়ে গেছে। এয়ারফেটের দাম বেড়ে গেছে, অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ায় যেহেতু আমাদের ট্রান্সশিপমেন্টটা বন্ধ হয়ে গেছে, ওইটা কিন্তু উই আর গেটিং এফেক্টেড বাই দ্যাট। অ্যান্ড ওইটা কিন্তু আই থিঙ্ক মানে উই হ্যাভ টু রিথিঙ্ক অল দিস স্ট্র্যাটেজি, মানে যে ডিসিশনগুলো আগে নেওয়া হয়েছিল অন দিস থিংস। একদিকে যেমন দেশে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকদের জীবন ও জীবিকাও হুমকির মধ্যে পড়েছে। অর্থনীতিবিদদের মতে, এমনটা চলতে থাকলে সরকারের রাজস্ব ব্যবস্থাপনা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়েও হতে পারে নাজুক পরিস্থিতি। যে আমাদের যে অন্য কান্ট্রিগুলো যেগুলো আছে, ফার ইস্ট আছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই ফার ইস্টের মার্কেটগুলো যেগুলো আছে, যেগুলো অলরেডি খোলা আছে, সেই সব জায়গায় আমাদের পেনিট্রেট করে আমাদেরকে খুলতে হবে। ইস্টার্ন ইউরোপের মার্কেটগুলো যেগুলো এমবেসি ইস্যু আছে, আমি ফরেন মিনিস্ট্রিকে বিনয়ের সাথে অনুরোধ করবো তারা যেন এই জায়গাটা একটু পেনিট্রেট করার চেষ্টা করেন, যে কীভাবে আমরা ভিসা, অনেক ডিমান্ড আছে, কীভাবে আমরা ভিসাগুলোকে সহজতর করতে পারি, আমরা এখানে বসে ভিসাটা করতে পারি। এগুলো যদি করতে পারি, ডাইভার্সিফিকেশন থাকে, কিছুটা হলো আমরা কিছুটা ব্যালেন্স করার সুযোগ পাবো। আদারওয়াইজ সামনের দিনগুলো আমাদের জন্য আসলে খুব চ্যালেঞ্জ হবে। এই সেক্টরে যারা কাজ করছে তারা তো পড়বই, যারা যাবেন তারাও পড়বো, দেশও পড়বে। জ্বালানি খাতে দ্যাট ফর শিওর স্থানীয় বিনিয়োগ দিয়ে চলবে না, আপনার ইন্টারন্যাশনাল এফডিআই লাগবে। এবং এফডিআই আনতে গেলে এখন এই গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জ, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি 1 মিনিটের মধ্যে শেষ করব। চ্যালেঞ্জ হচ্ছে যে তাদের 180 দিনের যে কর্মসূচিটা তারা হাতে নিয়েছে, এর মধ্যে আমাদের নিজস্ব গ্যাস এবং কয়লা উত্তোলনের প্রশ্নের সিদ্ধান্ত নিতে হবে। এটা রেজাল্ট পেতে আমাদের কমপক্ষে 3 বছর লাগবে। এখন গভর্নমেন্ট যদি প্রপারলি অ্যাকশন প্ল্যান সহ একটা পরিকল্পনা নেয় 1-1.5 মেগাওয়াটের, সাথে ইনভেস্টরের কনফিডেন্সটাকে বুস্ট করা, কারণ প্রজেক্ট ক্যান্সেল হওয়ার কারণে যারা ফরেন ইনভেস্টর ছিল তাদের সিরিয়াসলি তাদের কনফিডেন্স এফেক্টেড হয়েছে, সেটাকে আসলে গ্র্যাজুয়ালি রিবিল্ড করে গভর্নমেন্ট কিভাবে রিনিউয়েবল এনার্জিকে প্রমোট করতে পারে সেই বিষয়টা দেখা। বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুটগুলোর বিকল্প খোঁজারও পরামর্শ দেন বক্তারা। সম্ভব না ইমিডিয়েটলি গভর্নমেন্টকে অবভিয়াসলি। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। বাংলাদেশ থাই চেম্বার